Hello everyone, this is Gaurav Pal from Shohid Sohrawardy Medical College. আজকে আমি চলে আসছি আবার সেই হিউম্যান হার্ট নিয়ে। আজকে তৃতীয় পর্ব। প্রথম পর্বে দেখেছিলাম আউটার লাইনিং, তার দেওয়ালের যে গঠনগুলো সেগুলো নিয়ে। আর দ্বিতীয় পর্বে ছিল হৃৎপিণ্ডের বিভিন্ন চেম্বার, বিভিন্ন নালী আর কপাটিকাগুলো নিয়ে। আর রক্ত কোন দিক দিয়ে যায় তার রক্তের গতিপথটা নিয়ে। আজকে আমরা দেখব যে মানুষের বুকের ভিতরে যে সবসময় ধুকপুক হইতে থাকে, মানে যে হার্টবিটটা হয়, সেই হার্টবিটটা কিভাবে হচ্ছে, সেই শব্দটা কিভাবে হচ্ছে, আর এই পুরো জিনিসটাকে যে কার্ডিয়াক সাইকেল বলে, এই জিনিসটা কিভাবে হচ্ছে সেটা আজকে আমরা দেখব। ফার্স্ট অফ অল দেখি যে দি কার্ডিয়াক সাইকেল। হৃৎপিণ্ড একবার সম্পূর্ণ সংকোচন বা সিস্টল ও প্রসারণ বা ডায়াস্টল করার মাধ্যমে রক্ত গ্রহণ ও পাম্প করার যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে, সেটাই কার্ডিয়াক সাইকেল। এখানে একটা জিনিস যেটা মনে রাখার, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ যখন সংকোচন হবে তখন সেটাকে বলে সিস্টল, যখন প্রসারণ হবে তখন সেটাকে বলে ডায়াস্টল। সিস্টল ডায়াস্টল ঘোলাইলে কিন্তু হবে না। সংকোচন হইলে সিস্টল, প্রসারণ হইলে ডায়াস্টল। এটা হলো কার্ডিয়াক সাইকেলের একদম প্রাইমারি জিনিস। তো যখন সিস্টল হবে, যদি আমরা দেখি যে এই যে অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল সিস্টল মানে কি অ্যাট্রিয়ামের সংকোচন। মনে করো যে অ্যাট্রিয়ামে রক্ত অলরেডি আছে, এখন অ্যাট্রিয়ামটা যদি সংকুচিত হয়, এই যে এইটা যদি সংকুচিত হয় তখন কি হবে, রক্ত এইখান থেকে বের হয়ে যাবে। সুপিরিয়র ভেনা কাভা থেকে বের হইতে পারে না, বা ইনফিরিয়র ভেনা কাভায় কপাটিকা ছিল এর জন্য সেখান থেকে বের হইতে পারে না। বের হয় হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা ভেদ করে। ট্রাইকাসপিড কপাটিকা থেকে ভেদ করে ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে যে প্রবেশ করে, এই যে পালমোনারি ট্রাঙ্কের এই পালমোনারি ধমনির যে কপাটিকা, সেখানে যে প্রেসার দিচ্ছে বা সেখানে যে ধাক্কা খাচ্ছে। মেইনলি অলিন্দ সংকোচন হচ্ছে, আর ফলে এই নিলয়ে যে রক্ত ঢুকে যাচ্ছে। এই ক্ষেত্রেও তাই, বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে যে প্রবেশ করছে আর ওখানে যে কপাটিকায় যে ধাক্কা খাচ্ছে। এইটা গেল হচ্ছে সিস্টলের উদাহরণ। এবার যদি দেখি যে অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টলে কি হচ্ছে, এই যে এই জিনিসটা, এখান থেকে ধরো সিস্টলে রক্ত বের হয়ে গেছে, রক্ত বের হয়ে যাওয়ার ফলে কি হইলো, এইখানে হচ্ছে একটা নিম্ন চাপের সৃষ্টি হলো বা চাপ কমে যায় ভিতরে, যেহেতু ভিতরে পদার্থটা যেহেতু বের হয়ে গেছে তাই এখানে নিম্ন চাপের সৃষ্টি হয়। আর তুলনামূলক বাইরের থেকে ভিতরে যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন বাইরের থেকে রক্ত আবার এই ভিতরে চলে আসে। বা যদি আর একটু ভালোভাবে বলা যায় যে এই অলিন্দটা যখন আরো প্রসারিত হচ্ছে, সংকুচিত অবস্থা থেকে যখন আরো প্রসারিত হচ্ছে, তখন বাইরের উচ্চচাপ থেকে রক্ত এই ভিতরের নিম্নচাপ এলাকায় আবার প্রবেশ করতেছে। এটা হচ্ছে অলিন্দের এই ডায়াস্টল। আবার নিলয়ের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে সিস্টল। সিস্টল কিভাবে হচ্ছে, এই যে ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকুলার সিস্টলে কি দেখা যাচ্ছে যে এইখান থেকে রক্তটা এই ভেন্ট্রিকলের সংকোচনের ফলে, এই যে স্বাভাবিক অবস্থায় এরকম ছিল, সংকোচন হয়েছে এরকম দেখা যাচ্ছে। ফলে এখান থেকে মানে পেশিটা সংকোচন হয়েছে, ফলে এখানে চাপ বেড়ে গেছে। আর বাইরের থেকে ভেতরে যেহেতু উচ্চচাপ সৃষ্টি হয়েছে, ভেতরের থেকে রক্ত এবার হচ্ছে এই বাইরের দিকে চলে যাবে, পালমোনারি ট্রাঙ্ক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে বাইরে থেকে চিত্র আছে। আর এইটা কেমন, এই যে বাম নিলয় থেকে রক্ত অ্যাওর্টার মাধ্যমে এই আর্টস অফ অ্যাওর্টা দিয়ে অন্যান্য নালীর দিকে বের হয়ে যাচ্ছে, মানে হৃৎপিণ্ড থেকে আলটিমেটলি বের হয়ে যাচ্ছে। তাইলে সিস্টল ডায়াস্টলটা যদি আবার বলা যায়, যে সিস্টল হলো সংকোচন, সিস্টলের বেলায় কি হবে, মায়োকার্ডিয়ামের যে পেশিগুলো ছিল সেই পেশিগুলো সংকুচিত হচ্ছে, ফলে সেই প্রকোষ্ঠটা সংকুচিত হচ্ছে, তার ভিতরে জায়গা কমে যাচ্ছে, ভিতরে উচ্চ চাপ সৃষ্টি হচ্ছে, ফলে সেই প্রকোষ্ঠ থেকে রক্তটা বের হয়ে যাচ্ছে। আর ডায়াস্টলের ক্ষেত্রে কি হচ্ছে, প্রকোষ্ঠের মায়োকার্ডিয়ামটা কিছুটা হয় শিথিল হচ্ছে, না হয় আরো প্রসারিত হচ্ছে, ফলে ভিতরে নিম্নচাপের সৃষ্টি হয়ে অন্য জায়গা থেকে, যেখান থেকে রক্ত আসা সম্ভব সেখান থেকে রক্ত তখন প্রকোষ্ঠে প্রবেশ করছে। এটা হলো সিস্টল আর ডায়াস্টল। এরপরে যদি আসি, এই আমার সেই বাজে আঁকা ছবিটা, ব্লাড সার্কুলেশন ডিউরিং কার্ডিয়াক সাইকেল। এই ব্লাড সার্কুলেশনটাকে মোট 4 ভাগে ভাগ করা যায়: অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল সিস্টল, এই যে অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল সিস্টল। আর এরপরে আছে ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। মানে প্রত্যেকটারই একবার ডায়াস্টল হচ্ছে, একবার সিস্টল হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাট্রিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা দেখি। অ্যাট্রিয়ামের ডায়াস্টল
এক্ষেত্রে অ্যাট্রিয়ামের বা ভেন্ট্রিকলের যেই সংকোচন প্রসারণের সময়টা সেটাকে মোট ধরা হয় 0.8 সেকেন্ড। এইখানে যেমন দেখো 0.7 প্লাস 0.1 0.8 সেকেন্ড, আবার এইখানে 0.3 প্লাস 0.5 0.8 সেকেন্ড। তাহলে এইখানে যদি আবার দেখি যে একদম প্রথমে যদি দেখি যে অ্যাট্রিয়াল ডায়াস্টল, তাহলে কি হচ্ছে, অলিন্দের প্রসারণ হচ্ছে। এখানে যদি আমরা দেখি যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল যখন একদম ফার্স্টে হচ্ছে, তখন সুপেরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা থেকে রক্ত অলিন্দে ঢুকতেছে। কেন? ভিতরে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল আর বাইরে তুলনামূলক উচ্চচাপ ছিল, ফলে রক্ত বাইরে থেকে ভিতরে নিম্নচাপের দিকে প্রবেশ করছে। আর এই অলিন্দের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এইখানেও যখন ডায়াস্টল হয়েছে পালমোনারি শিরা দিয়ে রক্ত এই ভিতরে প্রবেশ করতেছে। একটা জিনিস হচ্ছে একটু বলে রাখি যে পালমোনারি শিরা কিন্তু 4টা হয় বা 2 জোড়া হয়। পালমোনারি শিরা মোট হচ্ছে 4টা হয়, ফুসফুস থেকে 4টা নালী এসে হৃৎপিণ্ডে যুক্ত হয়, মানে বাম অলিন্দে যুক্ত হয়। তো সেটা ওই অন্য টপিকের ছিল। আর এরপর তাহলে আমরা এখানে অ্যাট্রিয়ামের ডায়াস্টলটা বুঝলাম, ডায়াস্টলে বাইরে থেকে রক্ত এই অ্যাট্রিয়ামে এসে প্রবেশ করছে। আর অ্যাট্রিয়াল সিস্টল যদি দেখি, অ্যাট্রিয়াল সিস্টলের ক্ষেত্রে অলিন্দ সংকুচিত হচ্ছে, ফলে রক্তটা এই যে ট্রাইকাসপিড কপাটিকা ভেদ করে নিচের নিলয়ে চলে যাচ্ছে। এই ক্ষেত্রেও বাইকাসপিড কপাটিকা ভেদ করে রক্ত নিচের নিলয়ে চলে যাচ্ছে। তাহলে ডায়াস্টলের ক্ষেত্রে রক্ত ঢুকলো বা আর সিস্টলের ক্ষেত্রে রক্ত বের হয়ে গেল। তাহলে অ্যাট্রিয়ামের ব্যাপারটা আমরা বুঝলাম। এরপরে আসা হচ্ছে ভেন্ট্রিকলের ব্যাপারটা, ছবি একই, এবার মার্কিং আলাদা। তাহলে প্রথমে যদি দেখি আমরা ভেন্ট্রিকুলার সিস্টলের ক্ষেত্রে কি হচ্ছে, এই ভেন্ট্রিকলটা যখন সংকুচিত হচ্ছে তখন এখান থেকে রক্তটা এই যে পালমোনারি আর্টারি ছিল বা পালমোনারি ট্রাঙ্ক ছিল সেখান থেকে রক্তটা বের হয়ে চলে যাচ্ছে। আর এইদিকে এখান থেকে বাম নিলয় থেকে রক্তটা অ্যাওর্টার মাধ্যমে হৃৎপিণ্ডের বাইরে চলে যাচ্ছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলের ক্ষেত্রে কি হচ্ছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের ক্ষেত্রে এই ভেন্ট্রিকল প্রসারিত হবে, ফলে ভেন্ট্রিকলে রক্ত ঢুকতে হবে। রক্ত কোন দিক থেকে ঢুকবে? রক্ত এই যে উপরের অলিন্দ থেকে ঢুকবে, এই যে এভাবে ঢুকতেছে। তাইলে ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল আর আগে অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টলটা আমরা দেখলাম। এখন আমরা যদি সমন্বয় করি তাহলে দেখা যায় যে অ্যাট্রিয়ামের যখন সংকোচন হচ্ছে তখন তো সেখান থেকে রক্ত বের হচ্ছে। অ্যাট্রিয়ামের সংকোচনের সময় ভেন্ট্রিকলের প্রসারণ হয়, ফলে এখান থেকে রক্তটা খুব সহজেই ভেন্ট্রিকলে চলে আসতেছে। অ্যাট্রিয়াম থেকে রক্তটা খুব সহজেই ভেন্ট্রিকলে চলে আসতেছে। এই সিস্টল হচ্ছে, এখানে ডায়াস্টল হচ্ছে। এখানে যখন সিস্টল হবে এখানে তখন ডায়াস্টল হবে। মানে সংকোচন প্রসারণ একটা ছন্দময় প্রক্রিয়ায় সবসময় হইতেই থাকে। আমাদের দেহের হৃৎপিণ্ডে এই যে উপর থেকে মানে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসার ব্যাপারে অলিন্দের সিস্টলের থেকে নিলয়ের ডায়াস্টলের ভূমিকা বেশি থাকে। বলা যায় যে অলিন্দের 10% থাকে, নিলয়ের 90% থাকে। এই তথ্যটা ইন্টারের বইয়ে দেওয়া আছে। তো তাইলে আমরা বুঝলাম যে যখন এক জায়গায় সংকোচন হবে আর এক জায়গায় প্রসারণ হবে, ফলে সংকোচনের জায়গা থেকে রক্তটা প্রসারণের জায়গায় সহজেই পরিবাহিত হবে। আবার যখন প্রসারণ হবে তখন আবার একই সাথে অন্য পার্টে সংকোচন হবে। ফলে পুরো জিনিসটা একটা ছন্দময় প্রক্রিয়ায় হচ্ছে রক্তটা বহন করবে, আর ফলে এখানে একটা হার্টবিটের সৃষ্টি হবে। এখন আরেকটা কথা ছিল যে হৃৎপিণ্ডের যে শব্দ হয়, এই শব্দটা কিভাবে হয়? যখন এই যে নিলয়ের যখন নিলয়ের এই যে ডায়াস্টল হচ্ছে বা সিস্টল হচ্ছে তখন কি হচ্ছে, এই যে কপাটিকা গুলো ঠাস করে বন্ধ হয়ে যায়। এই কপাটিকা গুলো একসময় বন্ধ হয়ে যায়, এই কপাটিকা গুলো একসময় বন্ধ হয়ে যায়। এই কপাটিকা গুলো যখন বন্ধ হয়ে যায় তখন শব্দ হয় লাভ। এই কপাটিকা গুলো যখন বন্ধ হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডাব। এইরকম একটা লাভ ডাব শব্দ সবসময় হইতে থাকে, সেইটাকেই আমরা বুকের ধুকপুকানি হিসেবে শুনতে পাই। তো এটা মোটামুটি কার্ডিয়াক সাইকেল এখানে শেষ হচ্ছে। মানে ইন্টার লেভেল পর্যন্ত কার্ডিয়াক সাইকেলকে এরকম 4টা ভাগে ভাগ করে ডায়াস্টল সিস্টল দিয়ে মোটামুটি বোঝানো গেছে। রক্ত এইভাবেই সারা দেহ থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে আবার বের হয়ে ফুসফুস দিয়ে ঘুরে আবার হৃৎপিণ্ডে ঢুকে আবার বের হয়ে যাচ্ছে। এইটাই মেইনলি কার্ডিয়াক সাইকেল, সিস্টল ডায়াস্টলের মাধ্যমে এটা হচ্ছে। এবার আমরা এটা হচ্ছে আবার একটু ছবির থেকে লাস্ট বার একটু দেখার চেষ্টা করি যে একদম প্রথমে যদি আমরা অ্যাট্রিয়ামের ডায়াস্টল থেকে শুরু করি। অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কি হচ্ছে? অ্যাট্রিয়ামের ডায়াস্টলে
বাইরে থেকে এই যে রক্ত প্রবেশ করতেছে, এই যে বাইরে থেকে রক্ত প্রবেশ করতেছে। এরপর হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল যদি দেখি, অ্যাট্রিয়ামের সিস্টলে এই অ্যাট্রিয়াম থেকে রক্তটা ভেন্ট্রিকলে প্রবেশ করতেছে, ভেন্ট্রিকলে প্রবেশ করলো। এবার ভেন্ট্রিকলের সিস্টল দেখি, ভেন্ট্রিকলের সিস্টলে এই যে আসছিল রক্ত, এই রক্তটা এই নালীর মাধ্যমে, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, এটা হচ্ছে অ্যাওর্টা, এর মাধ্যমে ভেন্ট্রিকল থেকে রক্তটা হৃৎপিণ্ডের বাইরে আবার বের হয়ে যাচ্ছে। আবার যখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হচ্ছে, ভেন্ট্রিকলের ডায়াস্টলে আবার এখান থেকে অলিন্দ থেকে রক্তটা ভিতরের দিকে চলে আসে, ভিতরে মানে অলিন্দ থেকে রক্তটা ভেন্ট্রিকলে ঢুকে পড়ে। এই যে এখানে সময় দেওয়া আছে অ্যাট্রিয়ামের চক্র, এখানে ভেন্ট্রিকলের চক্র দেওয়া আছে, মোট সময় তাহলে 0.8 সেকেন্ড থাকে। এরপরে যদি আমরা আসি দ্বিবর্তনী সংবহন, এটা মানে কি আবার? দ্বিবর্তনী বা দ্বিচক্রী সংবহন বলা হয়। তাহলে এটা কি? হৃৎপিণ্ড থেকে রক্ত একবার সম্পূর্ণ ঘুরে আসার সময় দুইবার হৃদয়ের মধ্যে দিয়ে বা হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে দ্বিবর্তনী সংবহন বলে। মানে এখানে ব্যাপারটা কি হচ্ছে, মানে রক্ত একবার পুরো সার্কুলেশন হওয়ার মধ্যেই দুইবার হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা কেমন? রক্তের পথ দুইটা ভাগে ভাগ হয়, প্রথমে হচ্ছে পালমোনারি সার্কুলেশন আর দ্বিতীয় হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশনে কি হচ্ছে, ওই যে ডান নিলয় থেকে, মানে হৃদয় থেকে ডান নিলয় থেকে পালমোনারি ট্রাঙ্ক বা পালমোনারি ধমনির মাধ্যমে শিরায় যাচ্ছে, শিরা থেকে আবার সেটা হচ্ছে সরি পালমোনারি আর্টারি থেকে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফেরত আসতেছে। এটাই হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আর সিস্টেমিক সার্কুলেশনে কি হচ্ছে, বাম নিলয় থেকে রক্ত যখন অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে যে সারা দেহ থেকে আবার ঘুরে মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করছে, তখন সেটাকে সিস্টেমিক সার্কুলেশন বলছে। এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই যে ছবি থেকে আবার যদি দেখি যে এই যে হৃৎপিণ্ডের মধ্যে থেকে রক্ত দুইবার যাতায়াত করছে, একই হৃৎপিণ্ড থেকে একটা সার্কুলেশন পূরণ করার জন্য রক্ত হৃৎপিণ্ডের ভিতর থেকে দুইবার যাতায়াত করছে, দুইটা বর্তনীর মতো তৈরি করে। এর জন্যই হৃৎপিণ্ডের এই মানে মানুষের দেহের এই রক্ত সংবহনটাকে দ্বিবর্তনীর সংবহন বলা হয়। এখানে তাহলে এরকম দেখা যাচ্ছে যে ডান ভেন্ট্রিকল থেকে রক্ত যেয়ে ফুসফুসে যেয়ে আবার হচ্ছে হৃৎপিণ্ডে ফেরত আসে বাম অ্যাট্রিয়ামে, বাম ভেন্ট্রিকল থেকে রক্ত যেয়ে সারা দেহ থেকে ঘুরে ভেনা কাভা বা মহাশিরার মাধ্যমে আবার ডান অ্যাট্রিয়ামে ফেরত আসতেছে। এটাই হচ্ছে হৃৎপিণ্ডের দ্বিবর্তনী সংবহন। এইটুক হচ্ছে মানে পালমোনারির মাধ্যমে যেটুক হচ্ছে ফুসফুসের মধ্যে দিয়ে, এইটুক হচ্ছে পালমোনারি সংবহন, আর বাকিটুক হচ্ছে সিস্টেমিক সংবহন। সারা দেহেরটা হচ্ছে সিস্টেমিক সংবহন, ফুসফুসেরটা পালমোনারি সংবহন। তাহলে এখানে এই ছবিটা দেখলাম। আর একটা হিজিবিজি ছবি আছে, এই ছবিটা আসলে মানে বোঝার জন্য দেই নাই, জাস্ট দেওয়ার জন্য দিছি, জায়গা খালি ছিল তাই। এখানে এরকম দেখা যাচ্ছে ফুসফুস থেকে মানে সারা দেহ থেকে ফুসফুস হৃৎপিণ্ডে এরকম রক্ত ঢুকলো, আবার সেখান থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছে, আবার সেখান থেকে ফুসফুস থেকে ঘুরে টুরে আবার হৃৎপিণ্ডে চলে আসতেছে। একটা হিজিবিজি ছবি, তা ভালো করে দেখলে আসলে বোঝা যায়। তো আজকে আমরা তাইলে এই হৃৎপিণ্ডের কার্ডিয়াক সাইকেল দেখলাম আর দ্বিবর্তনী সংবহনটা দেখলাম। আজকের জন্য এইটুকুই ছিল। থ্যাংক ইউ, কিপ লার্নিং। আর পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো, সম্ভবত সেটা মায়োজেনিক নিয়ন্ত্রণ বা সেরকম কিছু একটা নিয়ে চলে আসবো আমরা। থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই।